বাংলাদেশ ভারতের ওই আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদকে আর মেনে নেওয়ার জন্য প্রস্তুত না, আমরা আর মেনে নিতে রাজি নই। এটা কোনো নতুন সৃষ্ট ঘটনা নয়। ভারত হচ্ছে সেই জাতি যারা তাদের ক্ষমতা বলে তাদের অঞ্চলের মধ্যে কোনো মসজিদ দেখলেই মনে করে এটার ভিতর বোধহয় কোনো মন্দির আছে, এটার নিচে বোধহয় কোনো মন্দির আছে, সেই মসজিদটাকে ভেঙে ফেলতে হবে। এটা তাদের পুরানো কালচার। তারা দিল্লি সরকার সর্বদা যেটা মনে করে সেটা হচ্ছে মুসলমানদের নিধন করতে হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমার পাশে ভাই যিনি প্রবন্ধ পড়লেন অত্যন্ত চমৎকার ভাবে উনি আগামী নির্বাচনের প্রসঙ্গটা তুলে এনেছেন, দিল্লিতে, বাংলাদেশের না। এবং দিল্লি সরকার চায় মুসলমান নিধনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে সকল ভোট যাবে সেই ভোটের সংখ্যা কমাবে। অবশ্যই সত্য, আমি দ্বিমত করছি না, কিন্তু তারও আগে আমি যেটা মনে করি যে দুনিয়ার মধ্যে দুটো জাত আছে, একটা হচ্ছে ইহুদিদের জায়নবাদ, আরেকটা হচ্ছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ। এই দুইটা বাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে মুসলমানদের বাদ দিয়ে দেওয়া, মুসলমানদের নিধন করে দেওয়া। এইটা হচ্ছে এই দুই বাদের উদ্দেশ্য। এবং আপনি খেয়াল করে দেখবেন তাদের দুইজনের ক্যারেক্টারের মধ্যে অসংখ্য মিল আছে। কোন পন্থায়, কোন ছলনায়, ছলে বলে কৌশলে দুনিয়া থেকে মুসলমানদের নিধন করার যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটাই হচ্ছে ইহুদিদের জায়নবাদ এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ। নরেন্দ্র মোদী মূলত এই আমাদের সকল অঞ্চলগুলোকে নিয়ে যে অখণ্ড ভারত বানাতে চেয়েছিলেন, সেই অখণ্ড ভারতের পরিকল্পনা ভেঙে গেছে গত বছর অগাস্ট মাসে, যখন বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ওই ভারতের তিলকপালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। তারপর থেকেই খেয়াল করে দেখবেন নরেন্দ্র মোদীর মাথাটা আগের মতো আর সুস্থ স্বাভাবিক নাই, অনেকখানি বিকৃত হয়ে গেছে। এবং যখনই বাংলাদেশ থেকে তার কন্ট্রোলটা চলে গেল, আপনারা খেয়াল করে দেখবেন গত পরশুদিন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মাঝখান দিয়ে যে রেলপথ তারা নিতে চেয়েছিল সেভেন সিস্টারে, সেই প্রকল্প বাতিল হয়ে গেল। কেন বাতিল হলো? কারণ হচ্ছে তারা ভরসা পাচ্ছে না, তাদের মন্ত্রী শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নাই। এবং তারা খুব ভালো মতো জানে যে বাংলাদেশ ভারতের ওই আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদকে আর মেনে নেওয়ার জন্য প্রস্তুত না, আমরা আর মেনে নিতে রাজি নই। এখন তারা মুসলমান নিধনে নতুন আইন এনেছে, ওয়াকফ আইন। এটা নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলে গেছেন, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, তারা এমন একটি আইনের বিল সংশোধন করে আনলেন যার মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি কবরস্থান যদি তাদের দেশের সরকার চায় তাহলে যে কোনো ভাবে একটি কাগজে কলমে একটি স্বাক্ষর দিয়ে সেটাকে দখল করে নিতে পারবে। এখন তাদের আর খুঁজতে হবে না যে কোন মন্দিরের নিচে মসজিদ আছে আর কোন মসজিদের নিচে কোন মন্দির আছে, বিতর্কের কোনো প্রয়োজন তাদের এখন আর নাই। এখন তারা আইন করে মুসলমানদের সম্পত্তি দানকৃত দখল করতে পারবে এবং এই একই পরিবেশকে সৃষ্টি করে তারা মুসলমানদের শক্তি খর্ব করতে চায় এবং মুসলমান জাতকে নিশ্চিহ্ন করতে চায় আইনের মাধ্যমে। আইনের পূর্ববর্তী অবস্থা যদি দেখেন, বাবরি মসজিদের ইতিহাস আপনাদের অবশ্যই মনে আছে। এটা কোনো নতুন ঘটনা না, অনেক আগে থেকে তাদের এই নীল নকশা এবং পরিকল্পনা চলছে। কিছুদিন পূর্বে আমাদের যে রমজান মাস গেল, পবিত্র রমজান মাসে তাদের হোলি উৎসব চলছিল। হোলি উৎসবকে কেন্দ্র করে তারা মুসলমানদের উপর আক্রমণ করলেন। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে রঙে আবৃত করে দিলেন, তাদেরকে নাপাক করার প্রচেষ্টা চালালেন, নামাজ পড়তে বাধা দেওয়া হলো, কারণ তাদের হোলি উৎসব চলছে। ভারতে প্রকৃত অবস্থায় মুসলমানরা শুধুমাত্র এই ওয়াকফ আইন দিল্লি অথবা আশেপাশের অঞ্চল না, কাশ্মীর বলেন, কন্যাকুমারী বলেন, প্রত্যেকটা জায়গায় ভারতের মুসলমানরা অসহায়, নির্যাতিত এবং নিপীড়িত অবস্থায় আছে। সেই ভারতকে নিয়ে যখন আমরা বাংলাদেশের মানুষরা কথা বলি, তখন অন্তর্বর্তী সরকার যখন প্রতিবাদ জানায়, তারা তখন সেটাকে পাল্টা বিবৃতি দেয়, অবার্চিন, অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য, এরকম অশব্দ যোগ করে বিভিন্ন শব্দ দিয়ে বলে প্রয়োজন নাই, মন্তব্যের প্রয়োজন নাই,
বাংলাদেশের যে কোনো ঘটনা নিয়ে ভারত যখন হস্তক্ষেপ করে তখন তাদের মনে থাকে না যে পার্শ্ববর্তী দেশকে নিয়ে মন্তব্য করা যায় কি যায় না। শুধুমাত্র তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন তাদের গায়ে লাগে। অথচ বাংলাদেশকে করদ রাজ্য বানাতে না পেরে তারা যখন বারবার মন্তব্য করতে থাকে তখন নাকি তাকে আমাদেরকে হজম করতে হবে।